Good morning, everybody. Today I am going to take actually two classes. One is sampling distribution and another is statistical inference. At first, sampling distribution. Sampling distribution used to measure the variation among sample means and variation of the population mean to sample mean. মানে আমরা যখন কোনো রিসার্চ করি তখন আমাদের টোটাল যে পপুলেশন সেটার মিন সবসময় দেখা সম্ভব হয় না। আমরা দেখি হলো স্যাম্পল মিন, অর্থাৎ আমরা যে যে কয়জনের থেকে ডাটা কালেকশন করি তাদের মিনটা আমরা পাই, এটা হচ্ছে স্যাম্পল মিন। তো এখন এই স্যাম্পল মিন অ্যাকচুয়াল যে পপুলেশন, টোটাল পপুলেশন, তার মিনের সঙ্গে কতটা ভেরি করে বা তার সঙ্গে কতটা পার্থক্য, সেটাই হচ্ছে পপুলেশন মিন। তো এখানে বলা হয়েছে স্যাম্পলিং distribution used to measure the variation among sample mean and variation of population mean to the sample mean. Sample mean এর সঙ্গে population mean এর ভেরিয়েশনটা কি, এবং আমি যদি বারবার স্যাম্পলিং করি তাহলে যে মিন গুলো পাবো তার সঙ্গে আমার যে এস্টিমেটেড স্যাম্পল মিন তার কি ভেরিয়েশন। Sampling distribution is very important in statistics to measure the uncertainty of sample mean as an estimate of population mean. আমরা অ্যাকচুয়ালি পাই হচ্ছে স্যাম্পল মিন, অর্থাৎ যাদের থেকে তথ্য সংগ্রহ করলাম তাদেরটা, কিন্তু এইটার উপর ভিত্তি করে টোটাল পপুলেশনের মিন কত সেটা বের করা যায়। এখন আমরা দেখি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আসলে কি। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন। স্যাম্পল মিন কত কত হতে পারে সেটার যে প্রবাবিলিটি, তার ডিস্ট্রিবিউশনটাই আসলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই বিষয়গুলো একটু কঠিন বা একটু অ্যাম্বিগুয়াস। এটা পড়তে পড়তে বা আমরা যখন পরবর্তীতে এটা প্র্যাকটিস করব, অঙ্ক করব, রিসার্চের বেলায় অ্যাপ্লাই করব, তখন পর্যায়ক্রমে এটা আরো বেশি ক্লিয়ার হতে থাকবে। এরপরে four features are to be considered during definition of sampling distribution. Sampling distribution ডিফাইন করার ক্ষেত্রে আমাদের চারটা বিষয়কে খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর প্রপোর্শন। আমার যে ডাটা তার মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রপোর্শন কেমন এটা খেয়াল রাখতে হবে। র্যান্ডম সিলেকশন অফ স্যাম্পল, আমি যে স্যাম্পলটা নিব সেটা র্যান্ডমলি হতে হবে। কনভেনিয়েন্ট স্যাম্পলিং এর ক্ষেত্রে ভালো হবে না, র্যান্ডমাইজেশন থাকাটা স্ট্যাটিস্টিক্যালি ভালো। স্যাম্পল সাইজ, আমার স্যাম্পল সাইজ কত ছিল সেটার উপরেও নির্ভর করবে, খেয়াল রাখতে হবে। আর ডেফিনেশন অফ পপুলেশন বিং স্যাম্পল, যে পপুলেশন থেকে স্যাম্পল নিয়েছি তার এক্সাক্ট ডেফিনেশন, মানে একদম স্পেসিফিক করা, যে কোন এজের পিপল, কোন এলাকার পিপল, কোন ক্যারেক্টারিস্টিক্স এর পিপল, সেটাকে একদম ডিফাইন করে রাখা। এরপরে আমরা দেখি যে প্রপার্টিস অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনস। Mean of the sampling distribution or mean of the mean is equal to the population mean based on the individual observation. Ideally আমরা যে স্যাম্পল মিন বের করি সেটা পপুলেশন মিনের সমান হবে বা কাছাকাছি হবে। যত বেশি একুরেট তত বেশি ইকুয়াল হবে। If we take sampling from normal distribution, then the mean is also normally distributed. যদি কোনো একটা ডাটা সেটের যদি সেটা নরমালি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে তার যে বিভিন্ন মিন আমরা বের করব সেই মিন গুলো নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন ইজ ইকুয়াল টু সিগমা বাই রুট ওভার এন ইজ কল স্ট্যান্ডার্ড এরর অফ মিন। ওই অক্ষরটাকে সিগমা বলে তো নাকি, আমি ভুলে গেলাম। এই যে ইকুয়াল টু ওইটা ডিভাইডেড বাই রুট ওভার এন, এই অক্ষরটাকে কি বলে কেউ বলবেন?
আচ্ছা, না হলে আমরা দেখে নিব পরে, হ্যাঁ? এই যে শূন্যের মতো উপরের দিকে একটু দাগ, এটাকে আমি ভুলে গেছি সিগমা বলে কিনা, কনফিউশন। সিগমা। সিগমা বলে। সিগমা, তাহলে সিগমা রুট ওভার এন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন, এটা ক্যালকুলেট করার সূত্র হচ্ছে সিগমা রুট ওভার এন is called standard error of mean. The distribution of sample mean will be normal whatever distribution of variation is the population as long as sample size is large enough. লাস্টের লাইনে যেটা বলা হয়েছে যে আমার যদি স্যাম্পল সাইজ বেশি হয়, বেশি মানে অপটিমাম হয়, আমার ক্যালকুলেশনে যা আসবে মিনিমাম সেটা হয়, the distribution of sample mean will be normal যদি আমার স্যাম্পল সাইজ লার্জ এনাফ হয়। অর্থাৎ স্যাম্পল সাইজ অপটিমাম হতে হবে আমার স্টাডি করার সময়। কোন একটা স্টাডিতে আমি যখন ডাটা কালেকশন করব, তখন অপটিমাম স্যাম্পল সাইজ বজায় রাখতে হবে, তাহলে আমার স্যাম্পল মিন নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। স্ট্যান্ডার্ড এরর অফ মিন, ভেরিয়েশন অফ দ্য স্যাম্পল মিন ফ্রম দ্য পপুলেশন মিন ইজ কল্ড স্ট্যান্ডার্ড এরর অফ মিন। মানে আমি আবারও একটু বুঝিয়ে বলি যে যখন আমরা কোনো একটা পপুলেশন থেকে কিছু মানুষ সিলেক্ট করে তাদের থেকে ডাটা নেব, অর্থাৎ স্যাম্পল থেকে ডাটা নেব, এই স্যাম্পলের একটা মিন আমরা পাবো, কিন্তু পপুলেশন, টোটাল পপুলেশন মিন কি আসলে তাই? সেটা নাও হতে পারে, সেটা ভেরি করতে পারে। তাহলে এই যে পপুলেশন মিন থেকে আমার যে ক্যালকুলেটেড স্যাম্পল মিন, সেটা কতটা ভেরি করলো, এই ভেরিয়েশনটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড এরর অফ মিন বা SEM। In fact, it is the standard deviation of sample mean from population mean. এবং এটা হিসাব করা হয় যে আগে যেটা বললাম যে সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। এখানে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এন মানে নাম্বার অফ অবজারভেশন। আবার আরেকটা টার্ম আছে প্রেসিশন অফ স্যাম্পল মিন। এই প্রেসিশন হিসাব করার জন্য এটাকে জাস্ট রিভার্স করে দিতে হয়, যে রুট ওভার এন ডিভাইডেড বাই সিগমা। The large is the sample size, the more is the precision. যত আমার ডাটার স্যাম্পল সাইজ যত বেশি হবে, আমার মিনের প্রেসিশন বা একিউরেটি বলতে পারি, একিউরেসি, এগুলো আরো ভালো হবে, মোর হবে। তাহলে এই যে লাস্টের লাইনটা, দি লার্জ ইজ দ্য স্যাম্পল সাইজ, দি মোর ইজ দ্য প্রেসিশন, এটা থেকে আপনাদের কুইজ বা MCQ থাকতে পারে। প্রশ্ন আউট করে দিলাম। এরপরে শেপ অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। If the distribution of population is normal, shape of the mean of the random variable will be bell shaped. আমরা নরমাল ডিস্ট্রিবিউশন আগে দেখেছি যে ওটা একটা বেল শেপেড কার্ভ হবে। তো যদি আমার পপুলেশনও যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমার যে ক্যালকুলেটেড মিন সেটাও আমি সেটা সেই মিন গুলো দিয়ে যদি আমি কার্ভ আঁকি, সেটাও নরমালি ডিস্ট্রিবিউটেড হবে, অর্থাৎ কার্ভটা বেল শেপেড হবে। If the distribution of population is not normal, the shape of the mean of random variable will be skewed. যদি পপুলেশনের ডিস্ট্রিবিউশন নরমাল হয়, তাহলে আমার মিন গুলোর ডিস্ট্রিবিউশনও নরমাল বা বেল শেপেড হবে। যদি সেটা না হয়, তাহলে মিন গুলার ডিস্ট্রিবিউশনও স্কিউড হয়ে যাবে। তো স্ট্যাটিস্টিক্সে একটা থিওরি আছে, এটাকে বলে সেন্ট্রাল লিমিট থিওরেম, originally described by Laplace and Gauss in early 19th century. The central limit theorem is এটা থিওরিটা কি, the distribution of sample mean will be nearly normal whatever the distribution of variables in the population as long as the sample size is large enough. অর্থাৎ স্যাম্পল সাইজ যদি পর্যাপ্ত থাকে, তাহলে স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশন নিয়ারলি নরমাল বা নরমাল হবে। এটাকেই সেন্ট্রাল লিমিট থিওরেম বা থিওরি বলে। In a large random sample mean follow the normal distribution, whatever the distribution in the population, and sample mean is equal to the population mean. Ideally, যদি আমি অপটিমাম স্যাম্পল সাইজ বা লার্জ অ্যামাউন্ট অফ স্যাম্পল সাইজ নিয়ে
আমার অ্যানালাইসিস করি বা ডাটা ইউজ করি, তাহলে দেখা যাবে আমার স্যাম্পল গুলো ক্যালকুলেট করে আমি যে মিন পাই, অ্যাকচুয়ালি টোটাল পপুলেশনের মিনটাও তাই। এইজন্য বলা হয়েছে যে ইন এ লার্জ র‍্যান্ডম স্যাম্পল, এবং সেই স্যাম্পলটা নিতে হবে র‍্যান্ডমলি। অর্থাৎ সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং অথবা সিস্টেমেটিক র‍্যান্ডম স্যাম্পলিং, অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিং এর যতগুলা টেকনিক আছে, সেই টেকনিক ইউজ করে যদি আমি স্যাম্পলিং করি, তাহলে sample mean follow the normal distribution whatever the distribution in population, and sample mean is equal to the population mean. অ্যাকচুয়ালি আমি ডাটা থেকে যে মিনটা পাবো, ধরেন কোনো একটা পপুলেশনের ১,০০০ থেকে ২০০ জনের নিয়ে আমি বয়স বের করলাম। ধরেন ২০০ জনের গড় বয়স আমি পেলাম, তাহলে অ্যাকচুয়ালি আমার যে ১,০০০ লোক ছিল টোটাল পপুলেশন, সেই ১,০০০ জনের গড় বয়সও এই ২০ বছরই হবে বা ২০ বছরের কাছাকাছি হবে। সামান্য কিছু ভেরিয়েশন হতে পারে। তো এটাই হচ্ছে তাহলে সেন্ট্রাল লিমিট থিওরেম। ওই যে নীল দাগ দেওয়া যে থিওরিটা, এটা মুখস্থ করে ফেলবেন। এটা ধরেন আপনার কুইজে থাকতে পারে যে ডিফাইন সেন্ট্রাল লিমিট থিওরেম। তাহলে আপনি বলবেন যে ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস will be nearly normal whatever the distribution of variables in the population as long as the sample size is large enough. আপনাদের পরীক্ষা দেওয়ার সুবিধার্থে আমি কিছু প্রশ্ন এই যে এখন বলে দিচ্ছি, এগুলো নোট করে নিবেন বা ভালো করে এটা শিখবেন। যাতে সবারই পরীক্ষা ভালো হয়। কিন্তু এটা শিখে নিতে হবে, হ্যাঁ? এর পরের অংশ যেটা ইনফারেন্স ড্রয়িং, যে আমরা টোটাল পপুলেশন এর উপরে একটা কনক্লুশন ড্র করব, সেটাই হচ্ছে ইনফারেন্স ড্রয়িং। Primary purpose of statistics is to draw conclusion or inference about population based on sample drawn from population. In descriptive statistics, we use sample mean and standard deviation to draw conclusion. এই যে ইনফারেন্স ড্র করা বা কনক্লুশন ড্র করা, এটা আসলে কি? কিছুই না। আমার যে স্যাম্পল, সেই স্যাম্পল থেকে মিন বের করা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। অর্থাৎ তাহলে কোন একটা ভেরিয়েবলের আমরা মিন পেলাম, সেটা এজ হোক, ইনকাম হোক বা ফ্যামিলি সাইজ হোক, সেই মিনটা পেলাম এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম। এই যে আমি স্যাম্পল থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম, এটাই হচ্ছে একটা কনক্লুশন, এটাই হচ্ছে একটা ইনফারেন্স। এটা করার জন্য there are two basic approach to draw statistical inferences. স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ড্র করার জন্য দুইটা পদ্ধতি ইউজ করা হয়। একটা হচ্ছে এস্টিমেশন, ডান বাই ইউজিং কনফিডেন্স ইন্টারভ্যাল। কনফিডেন্স ইন্টারভ্যাল কি এটা পরে বলবো। আরেকটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং, ডান বাই ইউজিং পি ভ্যালু। পি ভ্যালু এটা আপনারা অনেকেই শুনে থাকবেন, যে কোনো সায়েন্টিফিক প্রেজেন্টেশনে বা ইয়েতে লেখা থাকে যে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, ব্র্যাকেটে লেখা থাকে পি ভ্যালু এত। এটা পরে বিস্তারিত বলছি। তো এখন এইটুকু মনে রাখেন যে ইনফারেন্স ড্রয়িং এর দুইটা ওয়ে বা দুইটা বেসিক অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে এস্টিমেশন, আর একটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এটা থেকেও কুইজ থাকতে পারে যে ইনফারেন্স ড্রয়িং এর ওয়ে কি বা বেসিক অ্যাপ্রোচ কি। তাহলে মনে রাখবেন, একটা হচ্ছে এস্টিমেশন, যেটা করা হয় বাই ইউজিং কনফিডেন্স ইন্টারভ্যাল, আর একটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং, এটা করা হয় পি ভ্যালু ইউজ করে। এখন আমরা দেখি এস্টিমেশন কি। আমাদের যে জেনারেল টার্ম এস্টিমেশন মানে অনুমান করা, তার সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল টার্ম গুলো কিন্তু ভেরি করে, এগুলো অন্যরকম। তাহলে দেখেন, এস্টিমেশন মিনস এস্টিমেশন অফ পপুলেশন প্যারামিটার বাই ইউজিং স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ আমি স্যাম্পলের যে মিন পাবো, স্যাম্পল থেকে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো বা স্ট্যান্ডার্ড এরর পাবো, সেটা আমার সেটা ইউজ করে পপুলেশনের মিন বের করা, পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, পপুলেশনের স্ট্যান্ডার্ড এরর বের করা, and generalize it to relevant population. পপুলেশনের ওগুলো বের করলে সেটা পপুলেশনের উপরে ইনফারেন্স ড্র করা যায়। এখানে দুইটা বিষয় খেয়াল করেন। একটা হচ্ছে স্যাম্পল মিন, অর্থাৎ আমি অ্যাকচুয়ালি যাদের থেকে ডাটা নিলাম সেটা হলো স্যাম্পল মিন। আর আমার যে টোটাল পপুলেশন, যাদের থেকে আমি ডাটা নেই নাই, তাদের স্যাম্পল মিন যদি আমি তাদের মিন যদি বের করতে চাই কোনো একটা প্যারামিটারের, তাহলে আমার যে স্যাম্পল মিন এইটার উপর ভিত্তি করে পপুলেশনের মিনটা ক্যালকুলেট করতে হয়।
এবং এই ক্যালকুলেশনের প্রসেসটাই হচ্ছে এস্টিমেশন। তাহলে এস্টিমেশন মিনস এস্টিমেশন অফ পপুলেশন প্যারামিটার, অর্থাৎ পপুলেশনের কোনো একটা ভেরিয়েবলের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড এরর, এটা বের করতে হয় কিভাবে? আমার স্যাম্পল স্ট্যাটিস্টিক্স দিয়ে, অর্থাৎ স্যাম্পলের মিন দিয়ে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে, স্ট্যান্ডার্ড এরর দিয়ে, এবং আলটিমেটলি সেটা হোল পপুলেশনের উপরে ইনফারেন্স হিসেবে ইউজ করা হয়। ইফ ইফ দ্য স্যাম্পল সাইজ ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন, এস্টিমেট রিগার্ডিং পপুলেশন ইজ অলসো রিলায়েবল। আমরা কেন র্যান্ডম স্যাম্পলিং এর কথা বলি, বা কেন বলি যে স্যাম্পল সাইজটা অপটিমাম হতে হবে? এই কারণে, যদি আমার স্যাম্পল সাইজ অপটিমাম হয় এবং আমি র্যান্ডমলি যদি সিলেক্ট করি, অর্থাৎ স্যাম্পলটা যদি পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হয়, তাহলে আমার যে পপুলেশন সংক্রান্ত আমি যত এস্টিমেট বা যত ইনফারেন্স ড্র করব, সেটা তত বেশি রিলায়েবল হবে। স্যাম্পল সাইজ যত বেশি হবে এবং যদি সেটা র্যান্ডমলি সিলেক্ট করা হয়, তাহলে আমার এই পপুলেশনের যত প্যারামিটার আমি বের করব, সেগুলো তত বেশি রিলায়েবল হবে। এস্টিমেশনের আবার টাইপ আছে পয়েন্ট এস্টিমেশন বা ইন্টারভাল এস্টিমেশন। Point estimate কি? A point estimate is a single numerical value used to estimate the corresponding population parameter, যেমন স্ট্যান্ডার্ড এরর, এটা একটা সংখ্যা দিয়ে কোন একটা পপুলেশন প্যারামিটার বের করা হবে, এটাকে বলে পয়েন্ট এস্টিমেট। আরেকটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেট। An interval estimate consists of two numerical values defining a range of values with a specified degree of confidence that includes true but unknown population value. Example হচ্ছে confidence interval. পয়েন্ট এস্টিমেট হচ্ছে যে আমার পপুলেশন মিন এত, একটা সংখ্যা দিয়ে বের করলাম। আর ইন্টারভেল এস্টিমেট হচ্ছে যে আমার পপুলেশন মিন এত থেকে এতর ভিতরে, অর্থাৎ একটা রেঞ্জে যখন প্রকাশ করব, সেটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেট। যে আমার পপুলেশন মিনটা এই 10 থেকে 20 এর মধ্যেই আছে, আমি শিওর যে এটা 10 থেকে 20 এর মধ্যে আছে, কিন্তু কত এক্স্যাক্টলি কত, এটা কি 14 না 13 না 15, সেটা জানা থাকবে না, কিন্তু আমার একটা ইন্টারভেল জানা থাকবে যে সেটা এর মধ্যেই পড়বে। তো এরকম ইন্টারভেলকে বলে কনফিডেন্স ইন্টারভেল। আবারও খেয়াল করেন যে পয়েন্ট এস্টিমেট ইজ এ সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যালু ইউজড টু এস্টিমেট করেসপন্ডিং পপুলেশন প্যারামিটার, যেমন স্ট্যান্ডার্ড এরর। আর ইন্টারভেল এস্টিমেট এটা হচ্ছে কনসিস্ট অফ টু নিউমেরিক্যাল ভ্যালুস, অর্থাৎ একটা লোয়ার লিমিট থাকবে, একটা আপার লিমিট থাকবে, এবং আমার পপুলেশনের যে ভ্যালু সেটা ওই রেঞ্জের মধ্যে থাকবে, কিন্তু এক্স্যাক্টলি সেই ভ্যালুটা কত সেটা আননোন থাকবে, সেটা জানা যাবে না, বের করা যাবে না। এখন ওই যে বললাম যে কনফিডেন্স ইন্টারভেল, সেটা আবার কি? কনফিডেন্স ইন্টারভেল ইজ দ্য ইন্টারভাল বিটুইন হুইচ আননোন বাট এক্সাক্ট ভ্যালু অফ পপুলেশন লাইজ। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি, যে আমার 1000 জন পপুলেশন থেকে 200 জনের গড় বয়স আমি বের করলাম 20। আমি কিন্তু হিসাব করে 200 জনের গড় বয়স 20 পেলাম, কিন্তু আমার 1000 জনের গড় বয়স আসলে কত? তো আমি যদি এমন ভাবে হিসাব করি, এটা হিসাব করার সূত্র আছে বা ফর্মুলা আছে, যে হিসাব করে বের করলাম যে আমার পপুলেশনের গড় বয়সটা 18 থেকে 22 এর মধ্যেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং সেটার ক্ষেত্রে আমি শতকরা 95 ভাগ বা 99 ভাগ শিওর যে আমার পপুলেশনের ভ্যালু, অর্থাৎ 1000 জন লোকের যে মিন, বয়সের মিন, সেটা এই 18 থেকে 22 এর মধ্যেই হবে। তো যখন কোনো কিছু এইভাবে এক্সপ্রেস করা হয়, সেটাকে বলে কনফিডেন্স ইন্টারভ্যাল। Confidence interval is the interval between which unknown but exact value of populations lies. এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবেন, আপনাদের কুইজে থাকতে পারে, পরবর্তী কুইজে। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যাল কাকে বলে এটা শিখে ফেলবেন। It is expressed in percentage, either 95% or 99%। এটাকে পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করা হয়, 95% অথবা 99% হিসেবে ইউজ করা হয়। ইউজুয়ালি এটা 95% কনফিডেন্স ইন্টারভ্যালটাই বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকুলেট করা হয়। কোনো কোনো ক্ষেত্রে 99% কনফিডেন্স ইন্টারভ্যাল বের করা যেতে পারে।
It is based on the concept that we do the study 100 times. In 95% cases, we get the exact but unknown population value. কনফিডেন্স ইন্টারভেলটা এই যে পার্সেন্টেজের বিষয়টা হচ্ছে যে আমি যদি 100 বার এই যে আমার যে 1000 পপুলেশন তার মধ্যে থেকে 200 জন লোক সিলেক্ট করি, এটা লটারি ধরেন আমি 100 বার লটারি করলাম। 100 বার লটারি করে যে মিন পাবো বা যে কনফিডেন্স ইন্টারভেল আমি পাবো, আমি 95 বার 100 বারের মধ্যে 95 বার যে পপুলেশনের মিনটা পাবো সেটা ওই যে কনফিডেন্স ইন্টারভেল তার মধ্যেই থাকবে। 5 বার সেটা কনফিডেন্স ইন্টারভেলের বাইরেও যেতে পারে। অর্থাৎ 5 টা এরর আমি কনসিডার করছি। কিন্তু আমার 95 ভাগ ক্ষেত্রে এটা কারেক্ট। তো কোনো কিছু যদি 95 ভাগ ক্ষেত্রে কারেক্ট হয়, ওই 5% ভুলকে ইগনোর করা যায়। এটাতে কিছু যায় আসে না। Confidence interval for estimated mean extend on either side of mean by multiple of standard error with a range from mean. যেমন এই যে 1.96 স্ট্যান্ডার্ড এরর টু মিন প্লাস মাইনাস 1.96 স্ট্যান্ডার্ড এরর। অর্থাৎ এই কনফিডেন্স ইন্টারভেলের ভ্যালু মাইনাসের দিকেও যায় প্লাসের দিকেও যায়, অর্থাৎ উভয় দিকে, যে মাইনাস এত থেকে প্লাস এত, মাঝখানে একটা নিউট্রাল ভ্যালু থাকে। অ্যাডভান্টেজ অফ কনফিডেন্স ইন্টারভেল ইজ locating the exact location of true mean in the range of values. Formula for constructing 95% confidence interval for mean and proportion is as follows. এই কনফিডেন্স ইন্টারভেল মিনের বেলায় বের করা যায়, আবার প্রপোর্শন, এই মিন প্রপোর্শন কাকে বলে আগে আমি পড়িয়েছি, কারো মনে না থাকলে আবার দেখে নিবেন। তো মিনের জন্য কনফিডেন্স ইন্টারভেল বের করা যায়, আবার প্রপোর্শনের জন্য কনফিডেন্স ইন্টারভেল বের করা যায়। তো দুইটার ক্ষেত্রে সূত্রে যেটার কনফিডেন্স ইন্টারভেল বের করব সেটা ইউজ করতে হবে। যেমন কনফিডেন্স ইন্টারভেল ফর মিন সমান সমান মিন প্লাস মাইনাস 1.96 স্ট্যান্ডার্ড এরর। আর কনফিডেন্স ইন্টারভেল ফর প্রপোর্শন সেটা হচ্ছে প্রপোর্শন প্লাস মাইনাস 1.96 স্ট্যান্ডার্ড এরর। এই 1.96 হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা 95% কনফিডেন্স ইন্টারভেল ক্যালকুলেশন করার সময় এটা ধরে নেওয়া হয়, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল কনস্ট্যান্ট। আরেকটা টার্ম আছে কনফিডেন্স লিমিট। কনফিডেন্স লিমিট ইজ দ্য আপার এন্ড লোয়ার লিমিট অফ দ্য কনফিডেন্স ইন্টারভেল। আমরা বলেছি যে কনফিডেন্স ইন্টারভেল ক্যালকুলেট করলে একটা লোয়ার ভ্যালু পাবো আর একটা আপার ভ্যালু পাবো। এই লোয়ার লিমিট এবং আপার লিমিট, এই লিমিট গুলাকেই বলে কনফিডেন্স লিমিট। ইন্টারপ্রিটিং দ্য কনফিডেন্স ইন্টারভেল, এ 95% কনফিডেন্স ইন্টারভেল, এটা মানে কি বোঝায় সেটা বলা হচ্ছে। A 95% confidence interval is a range of values that we can be 95% certain that the true mean of population lies within it. If we do the study 100 times, in 95% cases we got the exact population value. তাহলে 95% কনফিডেন্স ইন্টারভেল বলতে কি বোঝায় এটাও সবাই শিখে ফেলবেন। এটা কুইজে থাকতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই 95% কনফিডেন্স ইন্টারভেল। তাহলে it is a range of values that we can 95% certain that the true mean of population lies within it. অথবা if we do the study 100 times, in 95% cases we get the exact population value. ব্রেকেটে বাট আননোন লেখা হয়েছে কারণ ওই ভ্যালুটা আমরা জানি না। আমরা জানবো যে ভ্যালুটা 18 থেকে 22 এর মধ্যে, কিন্তু সেই ভ্যালুটা কত সেটা ক্যালকুলেট করে বের করা যাবে না, আননোনই থাকবে। এরপরে আমার দ্বিতীয় অংশ যেটা এস্টিমেট এবং হাইপোথিসিস টেস্টিং, দুইটা ছিল ইনফারেন্স ড্রয়িং এর। ইনফারেন্স ড্রয়িং এর দুইটা অ্যাপ্রোচ ছিল, এস্টিমেট এবং হাইপোথিসিস টেস্টিং। তো এর আগে আমরা এস্টিমেট দেখলাম বা কনফিডেন্স ইন্টারভেল বের করা দেখলাম, এখন হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। Hypothesis testing or significant test is another method of drawing inference. Hypothesis may be defined as a statement about one or more population
There are two types of hypothesis. Hypothesis দুই ধরনের হয়, একটা হচ্ছে রিসার্চ হাইপোথিসিস আর একটা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। Research hypothesis, it is the supposition that motivate the research. A general surgeon may note that laparoscopic cholecystectomy is more effective than traditional open cholecystectomy. The research hypothesis leads directly to statistical hypothesis. Hypothesis হচ্ছে কোনো একটা রিসার্চের রেজাল্ট সম্পর্কে অনুমান করা। হ্যাঁ, সেই অনুমানের তথ্যটাই যদি আমি স্টেটমেন্ট আকারে লিখি, সেটা হাইপোথিসিস। যেমন কোনো একজন সার্জন রিসার্চ করবে যে ট্রেডিশনাল কোলিসিস্টেকটমির চাইতে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেকটমি এটা কোনটা ভালো। তো কোনটা ভালো এটা রিসার্চ করার আগে আমরা জানবো না। কিন্তু যদি অভিজ্ঞতা থেকে বা কোনোভাবে অনুমান করে ধরে নেই যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেকটমিটাই বেটার, তাহলে এই যে আমি বললাম ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেকটমি ইজ বেটার দেন ট্রেডিশনাল ওপেন কোলিসিস্টেকটমি, এই স্টেটমেন্টটাই হচ্ছে একটা হাইপোথিসিস। পরবর্তীতে এটা স্ট্যাটিস্টিক্যালি আমি যখন টেস্ট করব, তখন আমার এই কথাটা প্রুভও হতে পারে, আনপ্রুভও হতে পারে, এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। Statistical hypotheses are stated in such a way that they may be evaluated by appropriate statistical tests. Criteria of statistical hypothesis. কি criteria আছে? Criteria of statistical hypothesis are relationship between two or more variables. It must be measurable and testable. Result may be true or false after testing. Two types of statistical hypothesis: null hypothesis and alternative hypothesis. নাল হাইপোথিসিস হচ্ছে, ধরেন আমি ধরলাম যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেকটমি ইজ নট সুপিরিয়র দেন ওপেন কোলিসিস্টেকটমি। এটা হলো নেগেটিভ কথা, এটা হলো নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেকটমি ইজ বেটার দেন ওপেন কোলিসিস্টেকটমি। এই পজিটিভ স্টেটমেন্টটাকে বলে অল্টারনেটিভ হাইপোথিসিস, আর নেগেটিভ স্টেটমেন্ট ঠিক তার বিপরীত কথা এটাকেই বলে নাল হাইপোথিসিস। তো পরে স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করতে হয়, টেস্ট করে দেখতে হয় যে নাল হাইপোথিসিস একসেপ্ট হলো না রিজেক্ট হলো। যদি নাল হাইপোথিসিস একসেপ্ট হয় তাহলে নেগেটিভ কথাটা সত্যি, অর্থাৎ ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেকটমি ইজ নট বেটার দেন ওপেন কোলিসিস্টেকটমি। আর যদি নাল হাইপোথিসিস রিজেক্ট হয়, বাতিল হয়, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস বা পজিটিভ কথাটা সত্য, অর্থাৎ তখন হবে যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেকটমি ইজ বেটার দেন ওপেন কোলিসিস্টেকটমি। অর্থাৎ আমি হাইপোথিসিস ধরে টেস্ট করব, যেটা অ্যাকসেপ্ট হবে সেটা সত্য বলে লাস্টে প্রমাণিত হবে। তো লাস্টে পি ভ্যালুর কথাটা বলবো আমরা। পি ভ্যালু যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট বোঝানোর জন্য ইউজ করি, এটা কি জিনিস? পি মানে হচ্ছে প্রবাবিলিটি। P value is the quantitative estimate of probability of chance of occurrence by chance অথবা chance of error by chance। তাহলে P value মানে হচ্ছে প্রবাবিলিটির একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট বা কোয়ান্টিটেটিভ এস্টিমেট অফ প্রবাবিলিটি, সম্ভাবনার হিসাব, সেটাকেই P হিসাবে বলা হয়। It is the basis of null hypothesis testing or significant test. এই P ভ্যালুর উপর ভিত্তি করেই বলা হয় যে কোনো একটা স্টেটমেন্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট নাকি নন সিগনিফিকেন্ট। এই পি এর ভ্যালু সবসময় 0 থেকে 1 এর মধ্যেই হবে। পি এর ভ্যালু এই 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এই পি ভ্যালু সংক্রান্ত প্রত্যেকটা কথা মনে রাখবেন, এখান থেকে কুইজ থাকবে। ইফ পি ভ্যালু ইজ ইকুয়াল অর লেস দেন 0.05, নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। আমরা টেস্ট করে পি ভ্যালু যদি 0.05 বা তার কম পাই, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। Concluded that significant difference exists. Null hypothesis reject হওয়া মানে বোঝাবে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা সিগনিফিক্যান্ট। If the p value is more than 0.05, null hypothesis is accepted, concluded that significant difference does not exist. P less than or equal to
0.05 means result is statistically significant. P-value more than 0.05 means result is not statistically significant. তাহলে p-value কি? এটার ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত থাকে এবং p-value যদি less than বা equal 0.05 থাকে তাহলে কি বোঝায়? more than 0.5 থাকলে কি বোঝায়? অথবা যখন আমরা ultimately statistically significant বলি তখন p-value less than বা equal বা less than 0.05 হতে হয়। আর যখনই এটা 0.05 এর উপরে হবে তখনই ওই স্টেটমেন্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না। এইগুলোর উপরে আরো পরবর্তীতে ক্লাস আছে, এগুলো কিভাবে পি ভ্যালু বের করতে হয়, কিভাবে ইন্টারপ্রিট করতে হয়, এগুলো নিয়ে আরো ক্লাস আছে, আরো ক্লিয়ার হবে। এখন শুধু প্রাথমিক ধারণাটা নিয়ে রাখেন। আর যে যে পয়েন্ট গুলো আমি বললাম যে কুইজের জন্য বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা আপনারা মনে রাখবেন। প্রতিদিনেরটা প্রতিদিন মনে রাখবেন, তাহলে পরীক্ষা দেওয়ার সময় বেশি চাপ পড়বে না। স্যার একটা রিকোয়েস্ট ছিল। জি বলেন। স্যার একটু কানেকশনে প্রবলেম হয়েছিল, যদি স্যার ক্লাস শেষে এটা একটু ইউটিউবে লিংকটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকে আপনাদের আর 2টা ক্লাস হবে। একটা 9টার সময় ডক্টর সুলতানা শবনম দীপু নিবে, আর একটা হচ্ছে 10টার সময় ডক্টর মাকসুদা বেগম নিবে। তো সবাইকে ধন্যবাদ। সকাল সকাল ক্লাস করার জন্য বিশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনিও তো অনেক কষ্ট করলেন।